বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন বছরে চীনের প্রকল্প নিয়ে ভারত কেন উদ্বিগ্ন? এই নিয়ে প্রতিবেদন লিখেছে শুভজিৎ বাগচি, যিনি হচ্ছে প্রথম আলোর কলকাতা বিষয়ক আর কি সংবাদদাতা। তো সম্প্রতি ভারতের সাথে চীনের সম্পর্ক খুব ভালো হচ্ছে বা সম্পর্ক উন্নতির দিকে যাচ্ছে, এই রিলেটেড বেশ প্রতিবেদন লক্ষ্য করা যাচ্ছে বা নিউজ মিডিয়াতেও আসছে, এবং এটা অনেকাংশে সত্য। কিন্তু তার মধ্যেই নতুন করে চীন সরকার একটা ড্যাম, বিশাল বড় ড্যাম, এটা বলা যায় যে পৃথিবীর একটা বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প, বাঁধ আর কি। হ্যাঁ, তো এটা করতে যাচ্ছে, যেটা কিনা কি একবার ইন্ডিয়া বর্ডারের পাশেই। তো এই নিয়ে দুইটা দেশের মধ্যে নতুন করে কি আবার কোনো সংঘাত হচ্ছে কিনা বা চীনের এই প্রকল্পের কারণে ভারতের কি নতুন মনোভাব সৃষ্টি হয়েছে, ভারতের অন্যান্য যে অঙ্গরাজ্যগুলো এখানে আছে সেগুলোর অবস্থা কিরকম, সেখানকার মানুষদের কথাবার্তা কিরকম, সব মিলিয়ে এই প্রতিবেদনটা আর কি লেখা, এবং এই পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। যেহেতু নদী বিষয়ক, তো ভাটির অঞ্চলের দেশ হিসেবে বাংলাদেশের ওই ক্ষেত্রে একটা ভূমিকা আছে। প্লাস ভারত, বাংলাদেশ, নেপাল, এই সবগুলো দেশই আসলে এই জায়গাটায় জড়িত। তো দেখা যাক এখানে কি করেছে আর কি। তো ইতিমধ্যে একটা নদী এখানে আছে, যে নদীটার নাম হচ্ছে, এটা এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, ভারতের অরুণাচল প্রদেশ। এদিকে তো নিচে বাংলাদেশ, এই যে এখানে দেখা যাচ্ছে এই যে বাংলাদেশ, এই পাশে অরুণাচল প্রদেশটা আর কি। তো এই প্রদেশের এই প্রদেশের ঠিক উপরের অংশ তো চায়না। তো এখানে একটা নদী আছে, এই নদীটা এই নদীটা এইখান দিয়ে আর কি এসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে এই পাশ দিয়ে ব্রহ্মপুত্র হিসেবে পরে আবার বাংলাদেশে প্রবেশ করেছে, ঠিক আছে, এই নদীটা। তো এটার নাম হচ্ছে ইয়ারলুং নদী। তো ইয়ারলুং নদীর এই দিকটায় এই দিকটাতে চীন চাচ্ছে একটা বাঁধ নির্মাণ করতে, এবং সেই বাঁধের জন্য তারা খরচ করবে প্রায় 137 বিলিয়ন মার্কিন ডলার। তার মানে কি? তার মানে মানে বিশাল বড় অবকাঠামো আর কি, এত বড় সুপার প্রজেক্ট আর কি। তো এটা এটা হচ্ছে, এই এলাকাটার নাম হচ্ছে মেডক কাউন্টি এলাকা। তো এই এলাকাতে তারা একটা কি করবে, বাঁধ নির্মাণ করবে। এখন এই বাঁধ নির্মাণ নিয়েই যত জল্পনা কল্পনা বিভিন্ন কিছু শুরু হচ্ছে। এটা প্রকল্প ঘোষণা করেছে 25শে ডিসেম্বর 2024 সালে, চীন এটা ঘোষণা করেছে। তো এটা নিয়ে অনেক উদ্যোগ, এটা নিয়ে অনেক মানে অসুবিধা সৃষ্টি হচ্ছে ভারতের মধ্যে আর কি। এখন এই ক্ষেত্রে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিয়েং বলেছেন যে যোগাযোগের যে বিদ্যমান ব্যবস্থা আছে তার মাধ্যমে চীন ভাটি অঞ্চলের দেশগুলোর সাথে যোগাযোগ রাখবে, নদীর তীরের জনগণের সুবিধার জন্য দুর্যোগ প্রতিরোধ ও ত্রাণ সহায়তা বাড়াবে। এই ভাটির দেশ বলতে প্রধানত ভারত এবং বাংলাদেশকে বোঝায় তারা। আর প্রকল্প ভাটির দেশকে কোনো প্রভাবিত করবে না, এই বলেও তারা আশ্বস্ত করে। আসলে কতটুকু প্রভাবিত করবে না করবে এটার জন্য আসলে বৈজ্ঞানিক বিশ্লেষণ দরকার, ঠিক আছে। আচ্ছা, এখন এই নিয়ে ভারতের প্রতিক্রিয়াটা কি? এই যে এখানে এই অঞ্চলটাতে যে বাঁধটা গঠন করবে, সেই বাঁধ গঠন নিয়ে ভারতের প্রতিক্রিয়াটা কি, এটা জানা দরকার। দেখা যায় যে ভারতের সাথে চীনের কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন কিছু নিয়ে শত্রুতা রয়েছে। যেমন ভারত চীনের বর্ডার, প্রায় 3000 কিলোমিটার যে বর্ডার, এই বর্ডারের মধ্যে কিন্তু আসলে 2020 সালেও ভারতের অনেক সেনা হত্যা হয়েছিল এখানে। তারপরে থেকে কিন্তু ভারত চীনের সম্পর্ক খারাপ হয়েছিল, কিন্তু 2024 সালে সেই সম্পর্ক কিন্তু আসলে উন্নতির মুখ দেখেছে, এবং শুধু উন্নতি না, তাদের দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য খুব ভালো হয়েছে, প্রায় 118 বিলিয়ন ডলার। যেই কারণে যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে চলে গেছে, চীন প্রথম স্থানে চলে আসছে। তার মানে তাদের সাথে সম্পর্ক কিন্তু আসলে কি ভালোর দিকে, উন্নতির দিকে। তার মধ্যে এই বাঁধ প্রকল্পটা আসলে কিরকম হচ্ছে, তার মধ্যে এই বাঁধ প্রকল্পটা নতুন করে একটা ভারতের জন্য একটা উদ্বেগের সৃষ্টি করতেছে, ঠিক আছে। এই নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এই জলবিদ্যুৎ প্রকল্প সম্পর্কে ভারত অবগত। এরপর তিনি বলেন, ভাটির দেশ হিসেবে নদীর জলের ওপর আমাদের অধিকার আছে। অথচ এই অধিকার আমাদের ক্ষেত্রে তারা খর্ব করে আসছে বারবার। আচ্ছা, ভাটির দেশ হিসেবে নদীর জলের ওপরে আমাদের অধিকার আছে, বিষয়টি প্রতিষ্ঠিত সত্য। তাদের ভূখণ্ডের নদীগুলোতে বৃহৎ প্রকল্প বিষয়ে চীনের কাছে বিশেষজ্ঞ পর্যায়ের পাশাপাশি
কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে ধারাবাহিকভাবে আমরা মতামত ও উদ্বেগ প্রকাশ করছি। উজানে ব্রহ্মপুত্রের ভাটি অঞ্চলের রাজ্যগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। তার মানে তারা একটা জিনিস নিয়ে খুব ভয় পাচ্ছে যে উজানের অঞ্চলে তো যে দেশগুলো আছে, দেশটা আছে হচ্ছে চীন, তো ভাটি অঞ্চলে যে জায়গাগুলো আছে এই অঞ্চলে যাতে মানুষগুলো ক্ষতিগ্রস্ত না হয় এবং এই আশেপাশের এলাকার মানুষগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই নিয়ে তারা একটা আশঙ্কার মধ্যে আছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এটা তো একটা বিষয় যে মানুষের ক্ষতির দিক, এটা তো অবশ্যই ভাটি অঞ্চলের জন্য খারাপ দিক, হ্যাঁ, যদি এটা হয়ে থাকে আর কি বাস্তবে। এছাড়াও ভারতের আর কি কি কারণ থাকতে পারে যে কারণে এই পরিস্থিতিটা ভারতের অনুকূলে নয়, দেখি সেই কারণটা কি কি। এই কারণের মধ্যে এই কারণ নিয়ে আসলে কথা বলেছে উত্তম সিনহা। উনি হচ্ছে এই পানি বিষয়ক আর কি যে কূটনীতি বিশেষজ্ঞ, ভারতের একজন। তো উনি যেটা বলেছেন যে ভারত এবং চীন প্রায় শান্তিপূর্ণ সহাবস্থান করছে রিসেন্টলি, কেউ কোনো গোলাগুলি গুলি ছোড়াছুড়ি করছে না, কিন্তু এই প্রতিবেশী দেশগুলোর উপরে চীনের যে প্রভাব বাড়ানোর একটা স্ট্র্যাটেজি, সেটা কিন্তু ভারতকে সবসময় একটা চ্যালেঞ্জের মুখে ফেলে এবং ভারতকে ছাড়িয়ে যায়। যে প্রতিবেশী দেশগুলোর মধ্যে চীনের একটা প্রভাব রাখতে চায় চীন, সেটা ভারতকে ছাড়িয়ে, হ্যাঁ। তো এখন চীনের যে নতুন প্রকল্প, সেই প্রকল্পের ক্ষেত্রে স্যার এখানে কয়েকটা টার্ম ইউজ করছে, মিডল রাইপেরিয়াম, তারপরে লোয়ার রাইপেরিয়াম, হায়ার রাইপেরিয়াম। এইটা বলতে বোঝা হচ্ছে, হায়ার রাইপেরিয়াম বলতে এখানে যেই অঞ্চলে আসলে নদীটা সৃষ্টি হয়েছে, তার মানে উচ্চ অঞ্চলগুলো, যেটা উজানের অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো হচ্ছে নদীর সৃষ্টির জায়গা আর কি। তো এগুলো হচ্ছে হায়ার রাইপেরিয়াম। মিডল রাইপেরিয়াম বলতে ভারতের অংশটাকে বুঝায়, যে অঞ্চলে আসলে নদীটা বয়ে আসছে। আর ভাটি অঞ্চল হচ্ছে আমাদের দেশটা, বাংলাদেশ, এটা লোয়ার রাইপেরিয়াম, ঠিক আছে। তো এখানে স্যার বলছে যে ভারত হচ্ছে মধ্যবর্তী নদীর দেশ, মানে মিডল রাইপেরিয়ামে আছে। উপরে আছে চীন হায়ার রাইপেরিয়ামে, আর লোয়ার রাইপেরিয়ামে আছে বাংলাদেশ। চীনের বিষয়টি যেমন ভারতের উদ্যোগ রয়েছে, তেমনি ভারতের দায়িত্ব রয়েছে বাংলাদেশের সঙ্গে পানি ভাগ করার প্রশ্নে। এই যে এখানে একটা কথা এসে চলে এসেছে যে চীন তো আসলে হায়ার রাইপেরিয়ামে আছে, ওনার অনেক কিছু নিয়ে চিন্তা করতে হয় না তার ভাষ্য মতে। কিন্তু ভারতের সাথে অনেক দেশের চুক্তি আছে, যেমন ভারতের সাথে বাংলাদেশেরও চুক্তি আছে, ভারতের সাথে কিন্তু পাকিস্তানেরও পানি নিয়ে চুক্তি আছে। তো যদি এই উপরে বাঁধের কারণে পানি নিয়ে কোনো ঝামেলা হয়, তখন এই ভারতের সাথে বাংলাদেশের কোনো চুক্তি থাকলে বা অন্যান্য দেশের কোনো চুক্তি থাকলে সেই চুক্তি ভারত কিভাবে মেটাবে? এর জন্য কিন্তু ভারতের একটা কি সমস্যা সৃষ্টি হতে পারে, কেন ভারতের তো সেই চুক্তিবদ্ধ আছে, যদিও তারা কতটুকু পালন করে সেটা নিয়ে অনেক কথা আছে, কিন্তু তারপরে তারা এই প্রশ্নের মুখোমুখি পড়বে বলে তাদের মনে একটা আশঙ্কা রয়েছে যে চীনের সঙ্গে প্রতিবেশীদের কোনো আনুষ্ঠানিক পানি বন্টন চুক্তি নাই, কিন্তু প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের কয়েকটি পানি চুক্তি রয়েছে। এর ফলে ভারতের সমস্যাটি কমছে না, বরং বাড়ছে। আচ্ছা, উত্তম সিনহা আরো বলেন, চীনের জন্য তিব্বতের মালভূমি থেকে উৎপন্ন অনেক নদীর মতোই এই ইয়ারলুং নদীটা, আসলে এই নদীটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই কারণে যে নদী জিনিসটা আসলে গুরুত্বপূর্ণ, তাই কৃষিকাজ বলি, অর্থনৈতিক প্রবৃদ্ধি বলি, খাদ্য উৎপাদন, পানি ধরে রাখা, সকল ক্ষেত্রে কিন্তু এই নদীগুলো খুব গুরুত্বপূর্ণ। এই জন্য তাদের যে পঞ্চবার্ষিকীটা পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনার মধ্যে কি এই অর্থনৈতিক ও জলবায়ু নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হয়েছে। আচ্ছা, তো এখন যেহেতু চীন এই প্রজেক্টটা হাতে নিচ্ছে 2021 থেকে 25 সালের এই অর্থ বছরের মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে, তো ভারত এক্ষেত্রে কি করতে পারে? ভারত সবসময় যেটা করতে পারে, ভারতের মধ্যে কিন্তু একটা কি চায়না ফোবিয়া বিষয় আছে। ফোবিয়া মানে হচ্ছে পছন্দ করে না এরকম, ফিলিক মানে পছন্দ করে, ফোবিয়া মানে তার বিদ্বেষী। তো চায়না বিদ্বেষী একটা কিন্তু মনোভাব ভারতের রয়েছে, হ্যাঁ। পানির নিম্নধারার দেশ হিসেবে তার একটা নির্দিষ্ট ও সংজ্ঞায়িত ভূমিকাও রয়েছে। সেই লক্ষ্যে উত্তর পূর্বাঞ্চলে ভারত তার সামর্থ্য ও ক্ষমতা বাড়াতে হবে। উত্তর পূর্বাঞ্চল বলতে কিন্তু এই এই যে এই অরুণাচলের এই পাশটার কথাই বলা হয়েছে, ঠিক আছে, এই সাইডটার কথাই বলা হয়েছে উত্তর পূর্বাঞ্চলের। তো এই পাশে ভারতের কি করতে হবে? ভারতের সামর্থ্য এবং ক্ষমতা বাড়াতে হবে। এর কারণ কি? যাতে পর্যবেক্ষণ করতে পারে সবসময় কি হচ্ছে না হচ্ছে, এই বিষয়ে পর্যবেক্ষণ যাচাইকরণ, যদি কোনো এরকম কোনো ঘটনা ঘটে যেটা ভারতের স্বার্থহানি ঘটছে, এরকম ঘটনা যাতে তারা পর্যবেক্ষণ সহজে করতে পারে। এবং দ্বিতীয়ত আরেকটা কাজ করতে হবে, তো প্রথম কাজ গেল পর্যবেক্ষণ ভারতের। দ্বিতীয় করণীয় কি? দ্বিতীয় করণীয় হচ্ছে এই তারা যে বাদ দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে
জলের যদি ঘাটতি হয় সেটা ধরে রাখার জন্য অবকাঠামো নির্মাণ, বা নতুন করে বাঁধ দেওয়া হবে কিনা বন্যা নিয়ন্ত্রণের জন্য, বা অন্যান্য কি পদক্ষেপ নেওয়া যায়, এই বৈজ্ঞানিক পদ্ধতিগুলো আসলে অ্যানালাইসিস করে সার্বিক নকশা করা বা এটা নিয়ে চিন্তা করা আর কি, এটা মাথায় রাখতে হবে। তাহলে ভারতের করণীয় দুইটা পেলাম। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তাদের এখানে নজরদারি বাড়াতে হবে, দ্বিতীয়ত এটাকে টেকেল দেওয়ার জন্য সায়েন্টিফিক ওয়েতে বা ইঞ্জিনিয়ারিং ওয়েতে কি করা যায় সেটা করতে হবে। উত্তম সিনহা বলেন, কূটনৈতিক ফ্রন্টে চীনের সঙ্গে পানির বিষয়ে আলোচনা করতে হবে। এই কূটনৈতিক ফ্রন্টে একটা কাজ আছে, সেটা হচ্ছে কি চীনের সঙ্গে পানি বিষয়ে আলোচনা করা। শুধুমাত্র নিজের দেশের মধ্যে এটা থাকলে চলবে না, এটাকে যেন বাইরের পর্যায়ে নিয়ে যেতে পারে তারা, ঠিক আছে? আচ্ছা, তো অনুমানের ভিত্তিতে তারা বিভিন্ন কাজ না করে নিরাপত্তা উপদেষ্টাদের এই ব্যাপারে ইনভলভ করার জন্য বলেছে। যেমন একটা কাজ ভারত, উত্তম সিনহা বলতেছে যে ভারত একটা কাজ করতে পারে, সেটা কি, যেমন ভারত কোনো বাঁধ নির্মাণ করলে পাকিস্তানকে সেই বাঁধ এলাকা পর্যবেক্ষণের বা পরিদর্শনের সুযোগ দেয় সিন্ধু চুক্তি অনুযায়ী। ঠিক এমন চুক্তিও যেন তারা চীনের সাথে করে, যাতে চীনের এই বাঁধ নির্মাণ এলাকা তারা পরিদর্শন করতে পারে, কি হচ্ছে না হচ্ছে এগুলো সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারে। বন্যার সময় ব্রহ্মপুত্রের জলবিদ্যুৎ সংক্রান্ত তথ্য আদান প্রদানের সমঝোতা পর্যালোচনার পাশাপাশি চীনের এই সুপার ড্যাম নিয়ে যে উদ্বেগ ভারতের রয়েছে এই কথাটাও কি তাদেরকে অবগত করা দরকার, চীনকে অবগত করা দরকার যে আপনাদের এই বিষয়টা নিয়ে ভারত কি আছে, ভারত হচ্ছে উদ্বেগে আছে, ঠিক আছে? অবিভক্ত নদী নিয়ে ভারত এবং চীনের আস্থার অভাব রয়েছে বলে তিনি মনে করেন, ঠিক আছে? এই অবিভক্ত নদী বলতে দুইটা দেশের মধ্যে যে নদীগুলো আছে, এই নদীগুলোর মধ্যে যে আসলে দুইটা দেশের মধ্যে নদী নদী থাকলে এটার বন্টন কিরকম হবে, উজান অঞ্চলের যে লোক দেশটা, সেই দেশটায় প্রভাব খাটাতে, যেমনটা ভারত আমাদের উপর খাটিয়ে আসছে বরং বারবার। তো চীনও এই ক্ষেত্রে চাচ্ছে, তো তারা চাচ্ছে যে এর মধ্যে একটা আস্থার সম্পর্ক নিয়ে আসতে, যে আস্থার অভাবটা রয়েছে আর কি। তো উত্তম সিনহার বক্তব্য হলো যে যেহেতু প্রতিযোগী দেশ শক্তিগুলো সহজাতভাবে একটা কাউন্টার ওয়েট নিজের দিকে পাল্টা ভারসাম্য রাখার চিন্তা করে, তো ভারতের উচিত ভারতের একটা দল গোছানো। কিরকম, যেমন ভারত যেন বাংলাদেশের সাথে একটা দ্বিপক্ষীয় কথাবার্তা সূচনা করে, বা ভারত ভুটান এবং বাংলাদেশের সঙ্গে একটা মাল্টি বেসিন চুক্তির কথাও ভবিষ্যতে ভাবতে পারে, যাতে কিনা কি এটা টেকেল দেওয়া যায়। আচ্ছা, অরুণাচলের প্রদেশের চিত্র তাহলে এতক্ষণ দেখে আসলাম যে ড্যামের অবস্থা কি, এরপরে দেখে আসলাম যে ভারত কি করতে পারে, বা ভারত কি করতে পারে এবং কেন এই পরিস্থিতি অনুকূলে নেয়। এবার আসি যে অরুণাচল প্রদেশের চিত্রটা কি, এই নিয়ে তো ওই এলাকার মানুষদেরও একটা কি একটা বিষয় আছে যে এটা কি আসলে অরুণাচল প্রদেশের চিত্র বলতে এখানে দুইটা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে অরুণাচলে বসবাসকারী লোকজন, অরুণাচলে বসবাসকারী লোকজনের অবস্থা কিরকম, আর আরেকটা হচ্ছে অরুণাচলের সরকার কি চাচ্ছে। তো অরুণাচলের সরকারের কথায় আগে আসি, যে অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, তিনি যে কথাটা বলেছেন, তিনি আসলে একটা বিকল্প একটা বাঁধ নির্মাণের কথা বলেছেন। তার মতে যে ভারত চীন এখানে 60,000 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপন্ন করবে, সেটাকে টেকেল দেওয়ার জন্য আমাদের একটা বাঁধ নির্মাণ করতে হবে, যাতে কিনা কি আকস্মিক বন্যা টন্যা না আসতে পারে, এবং এখান থেকে যাতে আমরা 12,500 মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্প বানাতে পারি, সেটাও আমাদের কি মাথায় রাখতে হবে। সেটা বলছে কে, অরুণাচলের মুখ্যমন্ত্রী। আচ্ছা, তো মুখ্যমন্ত্রীর এই কথার জেরে তখন মানুষের মনে একটা ক্ষোভ বাড়ছে, কেন তারা বাঁধ চায় না, তারা জানে কি বাঁধ এই অঞ্চলের মানুষের জন্য খুব ক্ষতি করবে, মানুষের কৃষিকাজ কৃষি জমিগুলো নষ্ট করে দিবে, বাঁধ অনেক মানুষের বাসস্থান পানির নিচে তলিয়ে যাবে, বিভিন্ন সমস্যা সৃষ্টি হবে বলে তারা আশঙ্কা করে। এই জন্য তারা কিন্তু কি প্রতিবাদ জানিয়েছে এবং মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকায় আঘাত করেছে, মানে মুখ্যমন্ত্রী একটা প্রতিমূর্তি বানিয়ে তো সেটাকে আঘাত করেছে আর কি। তো তাদের যে ভাষ্যমতে, ওই এলাকার মানুষদের ভাষ্যমতে কি রাজ্য সরকার সশস্ত্র বাহিনী মোতায়েন করে এই প্রকল্পের কাজ এগোতে চেষ্টা করবে বলে তারা মনে করছে, ঠিক আছে? এই জন্য তাদের এই প্রতিবাদ। সেই অরুণাচল অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে কিন্তু একটা প্রধান জাতিগোষ্ঠী হচ্ছে তানি জাতিগোষ্ঠী, এবং এই তানি জাতি সম্প্রদায়ের আবার 5টা সম্প্রদায় আছে: নিশি, আদি, গালো, তাগনি, আপাতানি। তো এই অঞ্চলের মানুষগুলো আসলে কি, এদের মধ্যে আপার সিঙ্গার প্রধানত আদিবাসীরা বসবাস করলেও বিভিন্ন গোষ্ঠীর মানুষ প্রতিবাদে অংশ নিচ্ছে, ঠিক আছে? অনেক গোষ্ঠীর মানুষ এই প্রতিবাদে অংশ নিচ্ছে। তো এই নিয়ে আসি দেখি যে এখানকার অ্যাক্টিভিস্ট যারা আছে, মানবতা মানবাধিকার কর্মী, তাদের মতামত কি। তো একজন মানবাধিকার কর্মী আইনজীবী ইভো মিলি তিনি প্রথম আলোকে কি বলেন, যে বাঁধ বানানোর বিষয়টি অরুণাচলের
ব্যবসায় পরিণত হয়েছে। এটা যেমন মন্ত্রীদের একটা ব্যবসায় পরিণত হয়েছে, গোটা মন্ত্রিসভা এটাকে সমর্থন করে, কারণ তারা জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণকারী সংস্থার কার্যত মুখপাত্রে পরিণত হয়েছে। মানে যারা হচ্ছে এই প্রকল্প করে, যেটা আমরা বলি ঠিকাদার কোম্পানি বা ইঞ্জিনিয়ারিং কোম্পানি, তাদের একটা মুখপাত্রে পরিণত হয়েছে। মানে এক কথায় বলতে যাচ্ছে যে এখানে একটা অন্য ব্যাপার স্যাপার আছে, এই বাঁধ নির্মাণ আসলে মানুষের ভালোর জন্য না, এটা তাদের উদরপূর্তির জন্য আর কি। তো এই জন্য বলেছে। তার একটা কথা এখানে ইম্পর্টেন্ট, যে এই চীনের তিনি বলেন যে এই যে সিয়াং এর জলের যে সবটুকু, এই সিয়াং এর জল কোনটা, এটা যে ব্রহ্মপুত্রই বলে। অরুণাচলে বলে সিয়াং এ, আমাদের দেশে বলে হচ্ছে ব্রহ্মপুত্র বা যমুনা, মাঝখানে বলে ব্রহ্মপুত্র, আমাদের দেশে বলে যমুনা। আর ওই ভারতের শাখা থেকে আসছে আর কি। তো তারা যেভাবে এই ইয়ারলুং নদীর উপর বাঁধের জন্য এত প্রতিবাদ করছে আসলে, বাঁধ নির্মাণ করতে যাচ্ছে মুখ্যমন্ত্রী, কিন্তু তার কথা মতো যে এই সিয়াং এর জলের সবটা তো আর ইয়ারলুং নদী থেকে আসে না, মাত্র 30% আসে, বাকি 70% অন্য জায়গা থেকে আসে। তো তার মতে ইয়ারলুং নদীর উপর বাঁধ আসলে সিয়াং এর নদীর উপরে তেমন বেশি প্রভাব ফেলবে না, এটা মনে করে। কিন্তু যদি এই ভারতের অরুণাচল প্রদেশে বাঁধ দেওয়া হয়, তখন দেখা যাবে কি, তখন অনেক সমস্যার সৃষ্টি হতে পারে, এটা তাই সে মনে করে। আর তার আরেকটা ভাষ্যমত হচ্ছে যে ইয়ারলুং নদীতে যে বাঁধটা চীন নির্মাণ করবে, সেই বাঁধ নির্মাণ করলে তো বাঁধের অনেক পরে ভারত, তার মাঝখানে তো চীনের নিজস্ব অনেক গ্রাম আছে, সেই গ্রামগুলো তো আগে ক্ষতির মুখে হবে। তো চীন তো নিজের গ্রামকে আগে টেকেল দিতে চাইবে। তো এই নিয়ে আসলে মানুষকে ভুল বুঝিয়ে যাতে এই কাজ না আগায়, এই জন্য তিনিও এই ব্যাপারে বলছে যে মুখ্যমন্ত্রী বা ভারতের সরকার যেন এই কাজটা, ভারতের এই অরুণাচল প্রদেশের সরকার যেন এই কাজটা না করে। আচ্ছা, তো এবার আসি যে অরুণাচল সরকারের বক্তব্য, সর্বশেষ অরুণাচল সরকারের বক্তব্যটা কি। পেমা খান্ডু যিনি মুখ্যমন্ত্রী, চাওনা মেন সহ প্রায় গোটা মন্ত্রিসভা বাঁধ নির্মাণের পক্ষে একাধিক যুক্তি দিচ্ছে। 10ই জানুয়ারি অরুণাচলের পর্যটন মন্ত্রী ওজিং তাসিং বলেছেন বাঁধ নির্মাণ না হলে চীন অরুণাচলকে বিরাট সংকটে ফেলবে। তারা বলছে যে এখানে বন্যা টন্যা হবে, এরকম বিভিন্ন কি কথা আর কি তারা বলছে। এই জন্য তারা বলতেছে যে, তিনি বলেন যে যে বাঁধ নিয়ে সমীক্ষা জরুরি, বার্তা আসলে কতটা কার্যকর হবে এটা নিয়ে একটা অবজারভেশন, একটা পর্যবেক্ষণ জরুরি। হ্যাঁ, আর মানুষ না চাইলে সিয়াং এর প্রকল্প হবে না। তিনি এও বলেন যে মানুষ যদি না চায় তাহলে সিয়াং এর প্রকল্প হবে না। আবার এও বলেন যে মানুষকে আসলে ভুল বুঝাচ্ছে এই সমাজকর্মীরা, তারা বিভিন্ন ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তার মানে একজন একজনকে পাল্টা দোষারোপ করছে, ঠিক আছে। তো এটা ছিল তখনকার পরিস্থিতি আর কি। এর মাঝে তারা আরেকটা জিনিস ছড়াচ্ছে, সেটা হচ্ছে কি, একটা গ্রুপ নাকি নেমেছে, সেটার নাম ইউনাইটেড পানিক গ্রুপ। ইউনাইটেড পানিক গ্রুপকে ভারতের অনেক মিডিয়া জঙ্গি গ্রুপ বলে আখ্যায়িত করছে। এটা নিয়ে আবার নতুন উদ্যোগের সৃষ্টি হয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে ভারতের অন্যান্য রাজ্যে সশস্ত্র আন্দোলন হলেও এই অরুণাচল রাজ্যে কোনো সশস্ত্র আন্দোলনের ঘটনা এ পর্যন্ত ঘটেনি। কিন্তু এই ইউনাইটেড পানিক গ্রুপ কি নতুন করে কোনো মানে নতুন করে কোনো কর্মকাণ্ড চালাবে কিনা, কেননা অরুণাচল অঞ্চলে প্রায় 1100 কিলোমিটার বর্ডার আছে চীনের সাথে। তো এখানে ভারতের মধ্যে কোনো এই গ্রুপ সমস্যা সৃষ্টি করবে কিনা, এটা নিয়েও তারা কিছুটা উদ্বিগ্ন। তো এই ছিল আজকের প্রতিবেদন। ধন্যবাদ সবাইকে।